আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারি দলের সংসদীয় সভা আজ সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যপ্রণালী সহ দলীয় অবস্থান নিয়ে আলোচনা। 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন। জুলাই জাতীয় সনদে সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কারের সংসদে আলোচনার আশ্বাস। সংসদে হ্যায়ের পক্ষে জোরালো আওয়াজ তুলতে চান নাহিদ ইসলাম। বিদেশ থেকে 30,000 টন ডিজেল এসেছে। প্রতি মাসে 15,000 টন জ্বালানি তেল দেবে ভারত। জ্বালানি প্রতিমন্ত্রী তথ্য বলেন, অবৈধ মজুত ঠেকাতে রেশনিং। এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ভয়ানক চাপে মার্কিন জোট। প্রণালীর কাছে মাইন অকেজো করে দেওয়ার দাবি পেন্টাগনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বসছে আজ বেলা 11টায় সংসদ ভবনের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সংসদীয় কার্যপ্রণালী, শৃঙ্খলা এবং দলীয় অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। নুরুল ইসলামকে চিফ হুইপ মনোনয়ন দিয়েছে বিএনপি, যিনি বরগুনার সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান। সেই সঙ্গে 6 হুইপও নির্বাচিত করেছে দলটি। জুলাই জাতীয় সনদে সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ, তবে গণভোটের রায় কিভাবে বাস্তবায়ন হবে তা সংসদে আলোচনা হবে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান দিতে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে সুনির্দিষ্ট কাঠামো মেনে, তবে বাস্তবায়ন হবে ততটুকু যতটুকু রাজনৈতিক আলোচনায় ঐকমত্য হয়েছে। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম, আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যে দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা হদ, একটা সীমারেখা থাকে। আসুন ভাই, সব জাতীয় সংসদের ভিতরে ঢুকে যাই, ওখানে সমস্ত বিতর্ক হবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেটা জনগণ চাইবে, যেটা আইনানুগ হবে, যেটা সাংবিধানিক হবে, সেটা আমরা করব। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বক্তব্য শুনতে 12 মার্চ জাতীয় সংসদে যাচ্ছেন না। হ্যাঁ পক্ষে সংস্কার বাস্তবায়ন যাবেন না সংসদে। রাজশাহীতে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, ফ্যাসিবাদ গত 16 বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে লড়াই চলছে, যা দলের পক্ষে কোনো সরকারের পক্ষে এককভাবে সম্ভব নয়। মাহফিলে এনসিপির জাতীয় নেতাদের পাশাপাশি রাজশাহী বিভাগের নেতা, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12 মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। সেই হ্যাঁর পক্ষে সংস্কারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য, সেই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা 12 মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির কারণে বছরে 1,327 কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ, এমন মূল্যায়ন সিপিডির। গবেষণা সংস্থাটির কার্যালয়ে আগামী বাজেট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে নতুন চাপের আশঙ্কা দেখা যাচ্ছে। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানালেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা দীর্ঘমেয়াদী হলে বাড়তে পারে বাংলাদেশের তেল গ্যাসের দাম, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। তরিক ইসলামের রিপোর্ট। একদিকে ঋণের চাপ, অন্যদিকে কম বিনিয়োগ, রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ। এরই মধ্যে তৈরি হচ্ছে 2026-27 অর্থবছরের বাজেট।
এমন বাস্তবতায় আসন্ন বাজেট ঘিরে নতুন সরকারের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সুপারিশমালা তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে চলমান পরিস্থিতিতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে জ্বালানি খাত। 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক বাবদ রাজস্ব ছিল বাংলাদেশের $108.3 মিলিয়ন কিংবা 1327 কোটি টাকা। সুতরাং আমদানি কাঠামো যদি পরিবর্তন হয়, শুল্ক উদারীকরণ হলে এই পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে দেশের সার্বিক মূল্যস্ফীতি 7% অর্জন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় এই ফেলো। জনগণ ট্যাক্স দিচ্ছেন কিন্তু সরকার পাচ্ছেন না। এই জায়গাটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু রেভিনিউ জিডিপি রেশিও আরো অনেক বেশি, এবং আমরা জোর করে এখানে যে ডিজিটালাইজেশনের কথা বলছি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কথা বলছি, জিরো টলারেন্স এই ট্যাক্স ইভেশনের কথা বলছি, এগুলো কিন্তু সবকিছুই ওইটাকে অ্যাড্রেস করে। উচ্চাবিলাসী নয়, বরং বাস্তবতা নিরিখে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা আদায়ের সুপারিশ করেছে গবেষণা সংস্থাটি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় প্রতি মাসে 15,000 টন জ্বালানি দেবে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে 30,000 টন ডিজেল এসেছে। বৃহস্পতিবার আসবে আরেকটি জাহাজ। সচিবালয়ে এইসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানির দাম এখনই বাড়াবে না সরকার, অবৈধ মজুদ ঠেকাতে রেশনিং করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানি তেল নিয়ে শুরু হয়েছে তেলেসমাতি। সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে, তবে আশ্বস্ত হতে পারছেন না মানুষ। ফিলিং স্টেশনে চলছে লম্বা লাইন। সরকারি হিসেবে প্রতিদিন অকটেনের চাহিদা ছিল 1100 টন, এখন তা 2000 টনে ঠেকেছে। একইভাবে পেট্রোলের চাহিদা বেড়েছে দৈনিক 1000 টন, আর ডিজেলের চাহিদা দ্বিগুণের বেশি বেড়ে 25,000 টনে দাঁড়িয়েছে। সিলিং কেন করে দিয়েছে এটা তো খুব স্পষ্ট। ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা রেশনালি চিন্তা করেছি। এটা তো বেরিয়ে আসছে যে কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে 10,000 লিটার, 5,000 লিটার, এগুলো উত্তোলন হচ্ছে না, হচ্ছে তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আনা হচ্ছে। এছাড়াও সমুদ্র পথে আসছে জ্বালানি, যা দিয়ে অনায়াসেই মার্চ পর্যন্ত চলবে। গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশীর সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। গতকাল দুটি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করছি আমরা এটা জ্বালানি খালাস করতে পারবো। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। সে তো আমি দায়িত্ব নিয়ে বলছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে বিকল্প ব্যবস্থা নেবে সরকার। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হবে বলে জানালেন প্রতিমন্ত্রী। আগামী এপ্রিল মেতে যেন কোনো সংকট না হয় সেটার জন্য আমরা কাজ করছি। ক্রুড অয়েল আমরা মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসি, সেখানে হরমুজ প্রণালীর সংকটের কারণে একটি সংকট তৈরি হয়েছে, কিন্তু আমরা রিফাইন্ড অয়েল তো আমরা আসলে মালয়েশিয়া থেকে নেই, সিঙ্গাপুর থেকে নেই, ইন্দোনেশিয়া থেকে নেই। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএসএর সাথে আমরা কথা বলছি। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। এজন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। বাংলাদেশ সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে। আমাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় চীন। পাশাপাশি দেশে মজুদ বাড়ানোর উদ্যোগ চলছে বলেও জানায় জ্বালানি মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর পাম্পগুলো ঘুরে দেখেছেন সহকর্মী তহিদুর রহমান নিশান। যুক্ত হচ্ছি তার সাথে।
নিশান, আজকের পাম্পগুলোতে গাড়ির চাপ আপনি কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। জি মারি, আপনি জানেন যে গতকাল বিভিন্ন দেশ থেকে দুটি জাহাজে করে 30,000 টন ডিজেল এসে পৌঁছেছে বাংলাদেশে, এবং সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে তেলের দাম এখনই বাড়ানো হচ্ছে না। তবে সে বিষয়ে আশ্বস্ত হচ্ছে না সাধারণ মানুষ, কেননা রেশনিং পদ্ধতির মাধ্যমে তেল দেওয়ার কারণে যে গাড়িগুলো রয়েছে তারা 10 লিটার করে তেল পাচ্ছে, এবং বাইকগুলো পাচ্ছে মাত্র 2 লিটার করে তেল। যে কারণে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবৎ রাজধানী সহ দেশের সকল পাম্পগুলোতে ভোগান্তির সীমা চরমে পৌঁছে গিয়েছে। কারণ সাধারণ মানুষ অনেকেই, আজকে আমরা দেখতে পেরেছি সকালে ফজরের নামাজ পড়ার পরেই পাম্প খোলার আগে এসে দাঁড়িয়ে রয়েছেন তেলের পাম্পের সামনে, কারণ মাত্র 2 লিটার তেল পাওয়া যাবে। সেই কারণে সকাল থেকে পাম্পগুলোর সামনে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ, এবং এই রেশনিং পদ্ধতির কারণে আসলে তেলের যে চাহিদা সেটিও অনেকটা বেড়ে গিয়েছে। কারণ সাধারণত যেই ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিন অকটেনের চাহিদা ছিল মাত্র 1100 টন, সে জায়গায় এখন তা 2000 টনে ঠেকেছে। একইভাবে পেট্রোলের চাহিদা বেড়েছে দৈনিক 1000 টন, আর ডিজেলের চাহিদা দ্বিগুণের চেয়ে বেশি 25,000 টন ছাড়িয়েছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ আসলে সরকারের যে প্রতিশ্রুতিগুলো দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে তেলের দাম বাড়ানো হবে না এবং পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, সেক্ষেত্রে আশ্বস্ত হতে পারছে না মানুষ। কারণ প্রতিদিনই এই লাইন দীর্ঘই হচ্ছে, এবং সকাল থেকে প্রতিদিন অফিসমুখী যে মানুষগুলো আছে তারা অফিসের কর্মঘণ্টাগুলো তাদের নষ্ট হচ্ছে এই তেলের পাম্পে দাঁড়িয়ে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ পরিস্থিতি আরও সামনের দিকে এগোয় এবং সময় দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আফ্রিকা সহ বিভিন্ন দেশগুলো থেকে তেল আমদানি করা হবে, সেই চিন্তা ভাবনাও করে রেখেছে সরকার, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল মারিয়া রাজধানীর পেট্রোল পাম্প থেকে আমার সর্বশেষ পর্যবেক্ষণ। নিশান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আমরা আপনার সাথে সংযুক্ত হব। এবার জানিয়ে দিব ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ভয়ানক চাপে মার্কিন জোট। গত কয়েকদিনে যুদ্ধক্ষেত্রে তীব্র আক্রমণের হুঁশিয়ারি দিল হোয়াইট হাউসের মনোযোগ এখন হরমুজ প্রণালী মুক্ত করা। তবে দখলদার জোটের তর্জন গর্জনে পাত্তা না দিয়ে ইরান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার বন্ধু দেশের বিভিন্ন স্থাপনায়। আর মধ্যপ্রাচ্যে নিজেদের দখল নিশ্চিতে লেবাননের প্রায় অর্ধেক এলাকায় নিয়ন্ত্রণ প্রচেষ্টা করছে তেল আবিব। সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের নানা তোড়জোড় চললেও বুড়ো আঙ্গুল দেখিয়েও সামরিক বাজেট আরও বাড়ানোর ঘোষণা নেতানিয়াহু প্রশাসনের। জাহেদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত এখন চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে। ক্ষেপণাস্ত্র আর সাইরেনের শব্দে 11তম দিনেও রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। মঙ্গলবার ইরানের মাটিতে ভয়ঙ্কর হামলা চালানোর ঘোষণা দেয় মার্কিন জোট। গভীর রাত থেকে সকাল পর্যন্ত তেহরান, ইস্পাহান এবং সিরাজ শহরে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও সামরিক স্থাপনায় কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। ইসরায়েলের দাবি, তারা ইরানের মিসাইল উৎক্ষেপণ যন্ত্রগুলো গুঁড়িয়ে দিয়েছে। তবে এর বেশি আর কিছু জানায়নি মার্কিন জোট। তবে ইরানে স্কুল হামলায় মার্কিন ক্ষেপণাস্ত্র দায়ী বলে আভাস দিয়েছে পেন্টাগন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পতনে দেশটির নাগরিকদের উস্কানি দেওয়ার পর ইরানের পুলিশ প্রধান হুঁশিয়ারি দিয়ে জানান, যারা রাস্তায় নামবে তাদের দেশের শত্রু হিসেবে গণ্য করা হবে। হামলার জবাবে ভোরে ইরানের বিপ্লবী গার্ডস প্রায় 3 ঘণ্টা ব্যাপী ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম এবং হাইফা শহর লক্ষ্য করে
কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দিলেও কিছু আঘাত এনেছে জনবসতিপূর্ণ এলাকায়। এতে হতাহতের ঘটনা ঘটলেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে কয়েক ঘন্টা পরপরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের কথা জানাচ্ছে। একই সাথে নাগরিকদের নিরাপদে থাকার জন্য সতর্কতা জারি করেছে। ইরানকে সামলাতে অবশেষে নিজেদের প্রতিরক্ষা বাজেট প্রায় 16 লাখ কোটি টাকা বাড়িয়েছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী জাতির সামনে একে বিনিয়োগ বলে উল্লেখ করেন। হরমুজ প্রণালীতে সংঘাতের আঁচ লাগার পর থেকেই টালমাটাল বিশ্ব অর্থনীতি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায় তারা এখন পর্যন্ত ইরানের 16টি সমুদ্র মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন সমুদ্রপথে জ্বালানি সরবরাহের বাধা সহ্য করবে না ওয়াশিংটন। এদিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় আইইএ তেলের জরুরি মজুদ ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে আঞ্চলিক এই উত্তেজনা এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় আজ সকালেও 12 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে উত্তর ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে 1300-র বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন 13 জন। জাহিদুল আলম, এটিএন বাংলা। ফলন ভালো এবং ন্যায্য মূল্য পায় বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে সিরাজগঞ্জের রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয়েছে। তবে প্রয়োজনীয় সার, ডিজেল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে সংখ্যায় রয়েছে কৃষকরা। তবে বিদ্যুৎ সরবরাহের সেচ প্রকল্প অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে তালিকাভুক্ত সিরাজগঞ্জ চলতি বোরো মৌসুমে জমি প্রস্তুতকরণ, চারা উত্তোলন, চারা রোপণ ও সার প্রয়োগ সহ নানা পরিচর্যায় ব্যস্ত জেলার কৃষকরা। তবে সার, কীটনাশক, ডিজেলের ন্যায্য মূল্য এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের বর্তমান সরকারের কাছে দাবি কৃষকদের। 15 থেকে 16,000, 17,000 টাকা খরচ হয়। খরচ হওয়ার পরেও দেখা যায় যে বিঘা যদি 30 মণ নামে 35-36,000 টাকা বিক্রি করা যায়। এখন বর্তমান যে বাজার আছে এর থেকে আবার বেশি হারে, তাহলে তো থাকবো না কিছু। সারের ন্যায্য মূল্য এবং কৃষকদের চাহিদা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। দাম যদি বেশি নেয় তাকে ক্যাশ মেমো নিতে বলা হয়েছে। কোথায় অভিযোগ দিবে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার নাম্বার আমরা প্রত্যেকটা দোকানে দিয়ে রেখেছি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কৃষক ভাইরা দয়া করে সেখানে ফোন দেবে, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। চলতি বোরো মৌসুমে জমিতে পানি নিশ্চিতে সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যে পরিমাণের জ্বালানি ইম্পোর্ট করতে হবে সব মিলিয়ে একটা কঠিন একটা অগ্নি পরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি আপ্রাণ কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে 1,41,755 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলাকে অবৈধ বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। তেহরানে হামলার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। দেশটি বলছে ইরানের যৌথ হামলাকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় না। বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র যৌথ হামলার তীব্র নিন্দা জানান। তাছাড়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA অভিযোগ করেছে এই হামলার মাধ্যমে আঞ্চলিক শান্তি ধ্বংস করে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। পিয়ংইয়ং আরও বলেছে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই সাথে অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছেন তার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো রূপসী চাঁদ ফাউন্ডেশন ইনকের ইফতার ও দোয়া মাহফিল। উডসাইডে একটি মিলনায়তনে এই মাহফিলে অংশ নেন চাঁদপুরবাসী। এছাড়া অংশ নেন নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের সভাপতি রাজু সাহা বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল গাজী সহ নুরুল আমিন, সাবেক সভাপতি হারুন ভুইয়া, ফয়সাল পাটোয়ারি, এবি সিদ্দিকী পাটোয়ারি, এস.এম. মাহবুবুর রহমান টিটু, ফারুক হোসেন মজুমদার এবং ফাহাদ সুলেমান উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। সিরিজ জয়ের পাশাপাশি আগামী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সেরা দল গঠনের প্রস্তুত বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে টুর্নামেন্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান দুই দলের অধিনায়ক। আজ বেলা 2:15টায় শুরু হবে বাংলাদেশে ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সরকারি দলের সংসদীয় সভা আজ সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যপ্রণালী সহ দলীয় অবস্থান নিয়ে আলোচনা 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন। জুলাই জাতীয় সনদের সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সংবিধান সংস্কারে সংসদের আলোচনার আশ্বাস। সংসদে হ্যাঁর পক্ষে জোরালো আওয়াজ তুলতে চান নাহিদ ইসলাম। বিদেশ থেকে 30,000 টন ডিজেল এসেছে, প্রতি মাসে 15,000 টন জ্বালানি তেল দেবে ভারত। জ্বালানি প্রতিমন্ত্রী তথ্য বলেন, অবৈধ মজুদ ঠেকাতে রেশনিং। এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ভয়ানক চাপে মার্কিন জোর। প্রণালীর কাছে মাইন অকেজো করে দেওয়ার দাবি পেন্টাগনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।